হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আজকে রাত পোহালেই কালকে সকাল সকাল তোমাদের গণিত পরীক্ষা। বেশিরভাগ স্কুলেই তাই। তো যারা মিডিওকার স্টুডেন্ট তাদের জন্যই বেসিক্যালি আমার ভিডিওগুলো হয়ে থাকে। তো তাদের নিয়েই আমি কিছু কথা বলতে এসেছি যে তোমরা কাল সকালে উঠে ঠিক কোন কোন কাজগুলো করবে, যেটা করলে তোমার পরীক্ষাটা ভালো হবে বলে আমি আশা করি। প্রথম কেস কি, কাল সকালে তোমরা যেটা করবে সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য 40, 41, 42, 43 আর 48, এই উপপাদ্য 42 আর 48, এই উপপাদ্য গুলো চারটা উপপাদ্য তোমরা একেবারে সুন্দর করে রেডি করে রাখো, যেন কোনো রকম ভাবে না আটকায়। সেটাকে তুমি কাল সকালে আবার একবার দেখে নিই এই উপপাদ্য। তারপরে যেটা হচ্ছে কি না, সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে তোমরা অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কনটা দেখে নিবে ভালো করে। এইখানে তুমি 5 মার্ক পেতে পারবে, এখানে 5 মার্ক পেতে পারবে। এবার এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রে টোটাল 3 ধরনের প্রশ্ন হয়। কেমন? তুমি অন্তর্বৃত্তেরও 3 ধরনের প্রশ্ন হয়, পরিবৃত্তেও 3 ধরনের প্রশ্ন হয়। তো দুটোর ক্ষেত্রেই ত্রিভুজ অঙ্কনটাই ক্ষেত্র, মানে ত্রিভুজ অঙ্কনের প্রসেসের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি 3 ধরনের প্রশ্ন হয়। আর দুটোর ক্ষেত্রে ওই যে ত্রিভুজ অঙ্কনের পার্টটা দুটোর ক্ষেত্রেই সেম। শুধু এইটুকু মনে রাখবে যে 3টে বাহু থাকতে পারে, এটা এক ধরনের। 2টো বাহু একটা কোণ হতে পারে, এটা আর এক ধরনের। আরেকটা কি, একটা বাহু 2টো কোণ থাকতে পারে, এটা আর এক ধরনের। আরেকটা জিনিস কি মনে রাখবে, অনেক সময় প্রশ্নে কি করে, এই এই 2 নম্বর যে প্রশ্নটাকে, এইখানে 2টো বাহুর মান বলা থাকে কিন্তু কোণের মান বলা থাকে না, কিন্তু বলা থাকে কি না সমকোণী ত্রিভুজ। এটা মাথায় রাখবে যে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ বলে দিচ্ছে যে কোণের মানটা হচ্ছে 90°। আরেকটা জিনিস কি হয়, কিছু কিছু প্রশ্ন থাকে এই এই 1 নম্বরের যে সেটটা, মানে যে ভাগটা, সেখানে এক ধরনের প্রশ্ন হয়। কি প্রশ্ন হয় বলা আগে হয় না, সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলে দেওয়া হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যাকচুয়ালি সেখানে বলা থাকে 2টো বাহুর মান। তাহলে দেখবে একটা বাহুর মান বলা থাকে যেটা সমান 2টি বাহু বলা থাকে, সমান 2টি বাহুর মান এত, সেটা খেয়াল রাখবে। তার মানে সেটা এই প্রসেসের কথা বলা হয়েছে। এবার এই 1 নম্বর প্রসেসের ত্রিভুজ অঙ্কনটা কি হয়, একটা রাফলি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, তোমাদের মনে পড়ে যাবে। প্রথমে একটা বড় বাহু কেটে নিতে হয়, তারপরে এই বাহুটার মাপ নিলাম, কম্পাসে এখান থেকে বসে এখানে কেটে দিলাম। আবার এই বাহুটার মাপ নিলাম, এখানে বসে এখানে কেটে দিলাম। আবার এই বাহুটার মাপ নিলাম, এখানে বসে এখানে কেটে দিলাম, জুড়ে দিলাম, ত্রিভুজ হয়ে গেল। এটা এক ধরনের ত্রিভুজ অঙ্কন। পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোর ক্ষেত্রেই সেম ত্রিভুজ অঙ্কনের পার্টটা। তারপরে 2টো বাহু একটা কোণ থাকলে কিরকম হবে, 2টো বাহু একটা ত্রিভুজ, একটা প্রথম বড় মাপ নিলে, একটা বাহুর মাপ নিলে এখানে বসে এখানে কেটে দিলে, তারপর আরেকটা বাহুর মাপ নিলে এইখানে বসে, সরি, আরেকটা বাহুর মাপ নেওয়ার আগে কি করবে, এই যে কোণ, এই কোণের এই যে বৃত্তচাপ আছে, এই সেম বৃত্তচাপের মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবে, তারপর এইখানে বসিয়ে আর এই এই যে দূরত্বটা এটা মাপ নিবে, নিয়ে এখানে বসে এটা কেটে দিবে, দিয়ে টেনে দিলে, দেওয়ার পরে আরেকটা বাহুর মাপ নিলে এখানে বসে কেটে দিলে, এটা জুড়ে দিবে। এটা ত্রিভুজ অঙ্কন হলো, ঠিক আছে। আর যদি সমকোণী ত্রিভুজ বলে তখন 90° আঁকবে কি করে, তুমি প্রথমে এরকম একটা ইয়ে নিবে, দাগ টেনে নিবে, যে তারপর একটা বৃত্তচাপ আঁকবে, এখান থেকে ওই একই মাপে এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, এটা 60° হলো, এটা 120° হলো। এবার এইখান থেকে তুমি কি করবে, এটা মোটামুটি এইখান থেকে অর্ধেকের একটু বেশি নিয়ে এখানে একটা কাটবে, এখান থেকে এখানে একটা কাটবে, এটা হয়ে গেল 90°। ঠিক আছে, এই মাপটা কি করবে, এই একই বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে নিবে, এখানে একটা বৃত্তচাপ কেটে নিবে, কাটার পরে কি করবে, এইখানে বসিয়ে এইখান থেকে এই দূরত্বটা কম্পাসের সাথে মেপে এখানে কেটে নিবে, দিয়ে এই লাইনটা টেনে দিবে, এটা হয়ে যাবে 90°। তারপরে কি হবে না, 2টো বাহু, একটা বাহুর মাপে দিকে কাটবে, একটা বাহুর মাপে এটা কাটবে, জুড়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা 2টো কোণ একটা বাহু রাখলে কি করবে, প্রথমে একটা বড় বাহু নিয়ে নিবে, নেওয়ার পরে কি করবে, এখানে একটা কোণ আঁকবে ঠিকভাবে, যেমন এই যে বৃত্তচাপটা এখানে আছে, ওই একই বৃত্তচাপ নিয়ে এটা কাটলে, দিয়ে এই পয়েন্টে বসে এই পয়েন্ট অব্দি মাপ নেবে, নিয়ে এখানে কেটে দিবে, দিয়ে এটা টেনে দিলে। আরেকটা কি, আরেকটা বৃত্তচাপ দেওয়া আছে, সেই বৃত্তচাপটা নিয়ে কি করবে, এটা কি করেছিল এদিক থেকে টেনেছিল, কিন্তু এটার ক্ষেত্রে মনে রাখবে এদিক থেকে টানবে, টানার পরে এখানে এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টের দূরত্বটাকে এখান থেকে এখানে কেটে দিবে, দিয়ে জুড়ে দিবে।
আর মনে রাখবে এই যে বাহুটা প্রথমে এখানে বসে এখানে কেটে নিবি, তাহলে এই পয়েন্টে বসিয়ে আর এই পয়েন্টে বসে দুটো কোণ অঙ্ক করে জুড়ে দিবি, তাহলে এটা এই দুটো মানে অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত দুটোর ক্ষেত্রে এই তিনটা প্রসেস হয়, যেখানে ত্রিভুজ অঙ্কন তৈরি করা হয় বা ত্রিভুজ অঙ্কন করা হয়, তারপরে কি হয় পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত অঙ্কন করা হয়। পরিবৃত্ত বললে কি হয় না পাশাপাশি দুটো বাহুকে অর্ধেক করতে হয়, তাহলে কি হয় এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ দিয়ে এখানে একটা কাটা এখানে একটা কাটা, এখান থেকে এখানে একবার কাটবে এখানে একবার কাটবে, এটা জুড়ে দিবে। আর তারপরে আরেকটা বাহু এটা কি এটা থেকে অর্ধেক বেশি মাপ দেবে, এখানে কাটবে এখানে একটা কাটবে, তারপরে এখানে বসিয়ে এখানে একটা কাটবে এখানে একটা কাটবে, এটা জুড়ে দিবে। এই যে পয়েন্ট এসছে এখান থেকে এই দূরত্বটা এই দূরত্বটা এই দূরত্ব সমান হবে, তাহলে এখান থেকে একটা দূরত্ব মাপ দেবে দিয়ে এরকম করে ঘুরিয়ে দিবে। এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রে। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হবে না এই ত্রিভুজ তুমি পেয়ে গেলে তো, সেটা তিনটা প্রসেস সম্ভব, তিনটা প্রসেস যে কোনো একটা প্রসেস পেলে পাওয়ার পরে কি করবে এইখান থেকে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ এটা কাটবে, তারপরে এখান থেকে এখানে কাটবে এখান থেকে এখানে কাটবে, দিয়ে এটাকে এরকম জুড়ে দিবে। আর তারপরে এই দিকেও এরকম করবে সেম ভাবে, এখানে একটা বৃত্তচাপ কাটবে একটা যে কোনো মাপ নিয়ে, তারপরে এখানে একটা কাটবে এখানে বসে এখানে একটা কাটবে, দেওয়ার পরে এইটাতে এটা জুড়ে দিবে। এই যে পয়েন্ট পেলে এখানে বসিয়ে আবার এর উপরে একটা বৃত্তচাপ কাটবে, কাটার পরে এখানে বসিয়ে এখানে একটা কাটবে এখানে একটা কাটবে এখানে বসে এখানে একটা কাটবে, দিয়ে এইটাতে এটা জুড়ে দিবি, দিয়ে এখান থেকে এই যে মাপটা এই মাপটা নিয়ে গোল করে ঘুরিয়ে দিবি, তাহলে কি পেয়ে যাবে অন্তর্বৃত্ত। ঠিক আছে, এবার নিচে তারপর যেমন লিখতে হয় যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত, যার অন্তর্ব্যাসার্ধ অন্তর্বৃত্ত হলে অন্তর্ব্যাসার্ধ পরিবৃত্ত হলে পরিব্যাসার্ধ হবে। তাহলে এই সম্পাদ্য আর উপপাদ্যের ব্যাপারটা গেল যে একদম ক্লিয়ার, এখান থেকে কোনো রকম যেন কোনোভাবেই যেন কোনো প্রবলেম না হয়, একদমই কোনো প্রবলেম হলে চলবে না। তাহলে 5 5 10 মার্কস হবে, এটা হলো। তারপরে আর কিছু কিছু সহজ জিনিস আছে যেগুলো একবার পরীক্ষায় আসবে, 2 মার্কের একটা প্রশ্ন সম্ভবত আসবে। আই সমান PRT/100 এই সূত্র দিয়ে, আইটা হচ্ছে সুদ, পিটা হচ্ছে মূলধন, আর আরটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে সময়। জাস্ট এইগুলো দেওয়া থাকবে, মান বসিয়ে দিলে পেয়ে যাবে। আর যখন এটা আই চাইলে সুদ চাইলে এই সূত্রটা বসে যাবে, পি চাইলে মূলধন চাইলে কি হয়ে যাবে আই গুণিত 100/RT, যদি আর চাই তাহলে আই গুণিত 100/PT, যদি টি চাই তাহলে আই গুণিত 100/RP। ডাইরেক্ট মান বসালে উত্তর হয়ে যায়। এরকম একটা 2 মার্কের প্রশ্ন তোমরা পাবে। তাহলে একবার উপপাদ্যের জন্য 5, সম্পাদ্যের জন্য 5, সরল সূত্র 2 মার্কের প্রশ্ন একটাই সূত্র থেকে সমস্ত অঙ্ক হয়, তাহলে সেটা একটা হয়ে গেলে কি তোমার 2 মার্কের হলো। এরপরে তোমরা যেটা কি করবে অংশীদারি কারবারের অঙ্কগুলো একবার দেখে নিবে তোমরা। অংশীদারি কারবার একটা শিওর 5 মার্কের থাকবে এবং সহজ প্রশ্ন হয়। এরও 4 5 ধরনের প্রশ্ন হয়, হলেও একটা ধরনের প্রশ্ন দেখে রাখবে, 2 3টে ধরনের প্রশ্ন ধরলেই মোটামুটি হয়ে যাবে। তার মূলধনী অনুপাত বের করবে, যে পরিমাণ প্রফিট হবে সেটাকে মূলধনী অনুপাত দিয়ে তার যে ভগ্নাংশ আসবে যেটা তার প্রফিটের অংশ, টোটাল প্রফিটে তার প্রফিটের অংশ কত হবে সেটাতে গুণ করলে তুমি তার প্রফিট পেয়ে যাবে। এভাবে 3জনের হয়তো দেওয়া থাকবে, মূলধন দেওয়া থাকবে, মূলধনী অনুপাত বের করবে, প্রত্যেকের প্রফিট বের করবে, দিয়ে হিসাব করবে। এরকম একটা প্রশ্ন হয় 5 মার্কে, তোমরা একবার দেখবে। এটা একটা সহজ প্রশ্ন হয় এবং শিওর প্রশ্ন পাওয়া যাবে, সেটা একটা করবে। এটা একটা হলো। আরেকটা জিনিস কি তোমাদের দেখবে যে প্রথমে শুরুতেই এরকম 5টা এমসিকিউ থাকবে, 6টা এমসিকিউ থাকবে, 6টা এমসিকিউ। এবার মেটেরিয়াল স্টুডেন্ট অনেকে কি এই এমসিকিউ গুলো করতে পারে না। তারপরে আমি বলছি যারা মোটামুটি পাস করতে চাও, এরকম নাম্বার পেতে যাও, যদিও ম্যাথে এইভাবে বলাটা ঠিক নয়, আমার মতে এক ধরনের টাইম তারপরেও মধ্যে হচ্ছে, কারণ তাদেরকে তো পাস করাতে হবে। মিডিওটার যারা একটু গণিত পারে না বুঝতে পারে না তারা তো পাস করতে হবে। সেই জন্য কি করতে হবে না এই ধরনের যে এমসিকিউ থাকবে সেই এমসিকিউ গুলোতে তোমরা হয় বি না হয় সি। যদি বি করো তাহলে 6টাই বি করে দিবে, 6টাই বি করে দিবে। যদি সি করো তাহলে 6টাই সি করে দিবে। ঠিক আছে, 6টাই কি করে দিবে সি করে দিবে। এটা হলো। এখান থেকে আশা করি 2টো বা 3টে ঠিক হয়ে যাবে আশা করে। আর একটা কি না শূন্যস্থান পূরণ থাকে, শূন্যস্থান পূরণ করে তোমার বইয়ে যেগুলো শূন্যস্থান পূরণ শেষের দিকে দেওয়া থাকে সবগুলো চ্যাপ্টারে তোমরা যদি পারো শুধু উত্তরগুলো একবার দেখে নিবে, সেরকম যদি এক্সাক্ট প্রশ্ন পড়ে যায় সেটা করে দিবে। এটা একটা হলো। এখান থেকে আমি আশায় ছেড়ে দিলাম, আশা রাখলামই না, আশা রাখলামই না, কিন্তু সত্য মিথ্যা থাকবে তোমাদের, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ, এইটা কত মার্কে থাকবে 6 মার্ক। তোমরা সবগুলো মিথ্যা করে দিয়েছো, ঠিক আছে, তোমরা সবগুলো মিথ্যা করে দিয়েছো। তাহলে এখান থেকে আশা করা যায় 3টে ঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে 2, ওখান থেকে 3, 5 মার্ক আরো অ্যাড হয়ে গেল। ঠিক আছে, 5 মার্ক আরো অ্যাড হয়ে গেল। আর একটা জিনিস কি না তোমাদের শেষের যে রাশি বিজ্ঞান চ্যাপ্টার আছে, শেষের যে রাশি বিজ্ঞান চ্যাপ্টারটা আছে, ওই রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে কি হয় জানো, ওই রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে টোটাল 3টে প্রশ্ন থাকে, টোটাল 3টে প্রশ্ন থাকবে।
ইন্টু তিনটে প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদেরকে দুটো করতে হবে, 2 ইন্টু 4 8 মার্ক, এটা শিওর পাওয়া যায়। যার মধ্যে যৌগিক গড়, আমার মতে এবারে যৌগিক গড় আর হচ্ছে সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, কি করে বের করতে হয় সেটাও আমি একবার রাফলি দেখিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে এটাকে আরেকটু ভালো করে করে নেওয়া, একটু ভালো করে করে নেওয়া, একটু ভালো করে করে নিলে তোমাদের একটু সুবিধাই হবে। সেটা কি না, যৌগিক গড়ের সূত্র যেটা সামেশন fi xi বাই সামেশন fi, আর সংখ্যাগুরু মানের সূত্র কি, সংখ্যাগুরু মানের সূত্রটা অনেকে মনে থাকে না, ভুলে যায়, সেটা কি করবে, l প্লাস, মনে রাখবে উপরে 10, এফ দিয়ে কারো একটা নাম ফারহান ধরে নাও, ফারহান, ফারহান উপরে 10 নিচে 102, এটা মনে রাখবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর তিনটে অ্যাডিশনাল জিনিস যুক্ত হয়, এটা মাথায় রাখবে। তাহলে কি, উপরে এল প্লাস, এটা একটা অ্যাডিশনাল, তিনটে অ্যাডিশনের মধ্যে এল প্লাস দিলে, ঠিক আছে, তারপরে উপরে কি কত আছে 10, আর কি ফারহান, ফারহানের এফ, তাহলে কি হবে f1 মাইনাস f0 লিখে দিবে, নিচে কত 102, f1 মাইনাস f0 মাইনাস f2, আর এর আগে একটা 2 দিলে, তো দুটো অ্যাডিশনাল জিনিস হয়ে গেল। এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে একটা h মাল্টিপ্লাই করে দিন, তিনটে হচ্ছে অ্যাডিশনাল জিনিস হয়ে গেল। কিভাবে সূত্রটা মনে রাখবো আশা করি ক্লিয়ার হয়েছে, এই জায়গাটায় গুলিয়ে যায় সেই জন্য বলে দিলাম, উপরে 10 নিচে 102, তাহলে কি হয়ে যাবে 2 f1 মাইনাস f0 আর 2f1 মাইনাস ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 আর মাইনাস f2, ব্যাস ক্লিয়ার, এই সূত্রটা মনে রাখলে হয়ে যাবে। এবার প্রশ্ন কি দেওয়া থাকবে, যেমন এটা x আর নিচে f দেওয়া থাকবে, উপরে যে রাশিটা দেওয়া থাকবে x, এবং এরকমও থাকতে পারে যে ডাইরেক্ট উপরের গুলো 5 10 15, একটা ধরো 2 3 2 4 এরকম বলা থাকবে, এরকম আরো বেশি থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবে, একটা x এর রাশি করবে, একটা f এর রাশি আর একটা x f এর রাশি করবে, দিয়ে কি করবে 5 10 15, আর এখানে 3 2 4, 5 3 15, 10 2 20, 15 4 60 হলো। এবার এই সামেশন x এর, এই সামেশন শব্দটার অর্থ হচ্ছে যোগ, তাহলে তুমি 15 যোগ 20 প্লাস যোগ করছো, সেখানে সামেশন এক্স এফ করা হচ্ছে, এই উপরে এক্স এফ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে সামেশন এফ এক্স সমান 80 95, আর এইটা কি সামেশন এফ, সামেশন এফ এর মানটা কত 4 3 7 7 2 9, ঠিক আছে 9, এই যৌগিক গড়ের সূত্র কি সামেশন এফ এক্স এফ এক্স বাই এক্স এফ বাই সামেশন এফ, তাহলে কি যাবে 95/9। এবার তুমি কাটাকুটি করে দিলে 9 10 পয়েন্ট 9 5 45 5 5 এরকম সামথিং হবে, ঠিক আছে, এটা যৌগিক গড় পেয়ে গেলে। এবার সংখ্যা গুণমানের ক্ষেত্রে আরেকটা জিনিস কি হয়, সেম রকম ভাবে এই জায়গাটায় কি হয়, এটা একটা প্রসেস। আরেকটা জিনিস কি হয় না, এখানে শ্রেণী দেওয়া থাকে 5 থেকে 10 10 থেকে 15 15 থেকে 20, সেক্ষেত্রে কি হয় 4টা ঘর হবে, ঠিক আছে, এটা তো শ্রেণী থাকবে, আর এটা পরিসংখ্যা, মানে পরিসংখ্যা অর্থাৎ এফ দেওয়া থাকবে, এখানে এক্স শ্রেণীমধ্যক, শ্রেণীমধ্যক বলে একটা ঘর করা হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স হবে। এখানে কি দেওয়া থাকবে 5 থেকে 10 10 থেকে 15 15 থেকে 20 এরকম দেওয়া থাকবে, আর কি 3 2 4 3 2 4 দেওয়া থাকবে। এখানে কি হবে 5 আর 10, তার মাঝামাঝি কি আছে, তাহলে 7.5, এটা কি যাবে 12.5, এটা কি যাবে 17.5, এইটা হচ্ছে x, এটা f, তারপরে কি হবে x f ড্রপ করতে হবে, তাহলে কি হবে 17.5 ইন্টু 3, তাহলে 7 3 21 3 5 15 22.5, তাই তো, এরকম 12.5 গুণিত 2 সমান হয়ে যাবে 25, 17.5 গুণিত 2, তাহলে 15 2 30 35 হয়ে যাবে, ঠিক আছে। এবার এইগুলোকে যোগ করবে, যোগ করলে সামেশন x f পেয়ে যাবে, আর এখান থেকে পেয়ে যাবে কি সামেশন f, তাহলে এখানে বসিয়ে দিবে সামেশন x f বাই সামেশন x f বাই সামেশন f, বসিয়ে দিলে এটা এখান থেকে যৌগিক গড় পেয়ে যাবে। এটা দু ধরনের প্রশ্ন হয়, যে দু ধরনের প্রশ্ন মোটামুটি আমি দেখিয়ে দিলাম যৌগিক গড়ের ক্ষেত্রে। আর একটা কি বাকি থাকলো সংখ্যা গুণমান, সংখ্যা গুণমানের ক্ষেত্রে কি দেওয়া থাকবে, কেমন প্রশ্ন হয় সংখ্যা গুণমানের ক্ষেত্রে কি হবে না, একটা প্রশ্ন দেওয়া থাকবে যেখানে এরকম ধরনের, ঠিক যেভাবে আমরা যৌগিক গড় শিখলাম যে গড় কিভাবে বের করতে হয়, ঠিক সেইভাবে আমরা সংখ্যা গুণমানটাও শিখে নেব। তা আমরা আরেকবার সংখ্যা গুণমানের সূত্রটা রিমাইন্ড করে নেব। সংখ্যা গুণমানের সূত্রে আমরা কি মনে রাখতে বলেছিলাম, যে ফারহান উপরে 100 উপরে 10 আর নিচে 102, ঠিক আছে। এটাকে এবার কি করে অ্যাপ্লাই করবো আমরা সেটাও দেখে নেব। সংখ্যা গুণমানের সূত্রটা কি, আর তিনটা জিনিস কি হয়, তিনটা জিনিস এক্সট্রা আছে, ঠিক আছে। সেই তিনটা জিনিস এক্সট্রার মধ্যে প্রথম এক্সট্রাটা আসবে এল, তারপর প্লাস ডিভাইড চিহ্নটা দিয়ে দিলে, দিয়ে উপরে কি লিখা হবে ফারহানের এফ লিখে দিলে f1 মাইনাস f0। এবার কি এই যে 1
10-এর আগে 1 আছে তাই F1 আগে, তারপরে 0 আছে তাই F0 আগে। অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় ভুলিয়ে যায়, F0 মাইনাস F1 হয়ে যায়, অনেক সময় ভুলিয়ে যায়, সেই জন্য এটা মনে রাখার জন্যই বলেছি যে 10 বা উপরে 10 নিচে 102। তারপর নিচে কি হবে, F1 মাইনাস F0 মাইনাস F2। 2 নম্বর এক্সট্রা জিনিসটা কি, 2 নম্বর এক্সট্রা জিনিসটা হচ্ছে 2, এই F1 এর আগে বসে যাবে 2, ঠিক আছে, ব্র্যাকেট কোনো মধ্যে রেখে দিয়ে গুণিত এইচ, এটা 3 নম্বর এক্সট্রা জিনিস। তাহলে 3টা এক্সট্রা জিনিস পেয়ে গেলাম, এটা হচ্ছে সংখ্যা প্রমাণের সূত্র। এবার কি করে অ্যাপ্লাই করব, সেটা দেখে নিই। উপর দিকে কি দেওয়া থাকে, শ্রেণী, আর নিচে কি দেওয়া থাকে, পরিসংখ্যান। ধরো এরকম আছে, এইখানে আছে 5 থেকে 10, এখানে আছে 10 থেকে 15, এটা হচ্ছে 15 থেকে 20, এখানে আছে 20 থেকে 25, আর কি দেওয়া আছে 3, 2, 4, 1, ঠিক আছে। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা সর্বপ্রথম কি দেখবো, দেখবো এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে বড়টা কোনটা না 4, ঠিক আছে। তাহলে এই যে সব থেকে বড় যেটা, সেটাকে আমরা কি বলা হবে, F1। তাহলে আমরা কি পেলাম, F1 সমান 4। আর ঠিক বড়টার আগে যেটা, সেটাকে বলা হবে, এটা 1 তো এর আগে ঠিক পেয়ে যাবে F0, আর এর পরেরটা কি হয়ে যাবে F2। তাহলে আমরা পেয়ে গেলাম F0 সমান 2 পেয়ে গেলাম, F2 সমান পেয়ে গেলাম 1। তাহলে আমাদের হাতে এইগুলো সিরিজ চলে এলো। আর একটা জিনিস কি না, যেটা F1 অর্থাৎ যেটা বড়, তার উপরে যে শ্রেণীটা আছে, সেই শ্রেণীটার মধ্যে কি আছে, 15 থেকে 20 মধ্যে এই যে প্রথমে যেটা আছে এটাকে বলা হবে L, এই যে L। তাহলে L সমান আমরা কি পেয়ে গেলাম 15, L সমান আমরা কি পেয়ে গেলাম 15, L সমান আমরা পেয়ে গেলাম 15। তারপরে কি বাকি আছে H, Hটা কি না, এই যে 15 আর 20 এদের মধ্যে যে ডিসটেন্সটা, সেটা কত না 15, এই 20 মাইনাস 15 সমান 5। এবার কি হবে না, এখানে মান পুট করে দেবো আমরা, L এর মান 15 প্লাস ওপরে কত F1টা কত, F1টা 4 মাইনাস F0টা কত, F0টা 2 বাই 2F1 মানে 2 গুণিত 4 মানে 8 মাইনাস F0, F0 মান কত 2 মাইনাস F2, F2টা কত না 1 গুণিত কত হবে H। তাহলে কি যাবে, Hটা কত 5, তাহলে কি যাবে 15 প্লাস 4 মাইনাস 2 মানে 2 বাই 6, 6 মাইনাস 1 মানে 5 গুণিত 5, 5 5 কেটে যাবে, 15 প্লাস 2 সমান হয়ে যাবে 17। তাহলে 17 হয়ে গেলে সংখ্যা প্রমাণ। ঠিক এইভাবেই এই অঙ্কগুলো করে নিতে হবে। তাহলে সংখ্যা প্রমাণ আর যৌগিক করে দেখে নিলাম। তাহলে আমরা যা কিছু শিখলাম, এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা করতে পারো তাহলে কত মার্কস পাবে সেটা একবার আমরা ক্যালকুলেট করে দেখে নেবো। প্রথমে কি না, উপপাদ্যে 5, সম্পাদ্যে 5, অংশীদারি কারবারে 5 প্লাস সরল সূত্র হচ্ছে I সমান PRT/100, যেটা সেখান থেকে কত হচ্ছে 2 প্লাস আমরা কি বলেছি, ওই যে সত্য মিথ্যার বা শুদ্ধ অশুদ্ধের মধ্যে সবগুলো আমরা কি বলেছি, অশুদ্ধ বা মিথ্যা করতে, আর এমসিকিউগুলো সবগুলো বি আর সির মধ্যে করতে বলেছি। সেখান থেকে আমি বলছি যে 12টা পর্যন্ত টোটাল 5 মার্ক আসবে, এটা আমি আশা করে যেতে পারি। আরেকটা জিনিস কি না, এই যে যৌগিক গড় যে শেখালাম, গড় থেকে একটা 4 মার্ক প্লাস সংখ্যা প্রমাণ যেটা এখনই শেখালাম, এই যে এই জায়গা থেকে সংখ্যা প্রমাণ এই সূত্র থেকে অ্যাপ্লাই করে এইভাবে, সেটা থেকে একটা 4 প্লাস প্রজেক্টে 10 পেয়ে যাবে তোমরা, তাই তো, প্রজেক্টে 10 পেয়ে যাবে। আর কি বললাম, ব্যাস এইগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা কত মার্কস পাবে সেটা আমরা একবার ক্যালকুলেট করে হিসাব করে নিই। 5 5 10, 10 5 15, 15 5 20, 20 4 4 8, 28, 28 10, 28 10 30, 30 10 40। ওরা তাহলে এখান থেকে 40টা মার্কস খুব ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, কালকে তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। এইগুলো জিনিসগুলো তোমরা সকালে যখন এই ভিডিওটা দেখছো তোমরা মনে করে ভালো করে এই জিনিসগুলো একটু দেখে নিও। থ্যাংক ইউ।